ঢাকায় রাজনীতির মঞ্চে এক শীতল সাসপেন্স নেমে এসেছে। এই নীরবতা কোনো শান্তি বা স্থিতিশীলতার ইঙ্গিত নয়, বরং এটি এক বিশাল রাজনৈতিক টানাপোড়েনের প্রাক্কালে বারুদের স্তূপ জমার শব্দ। আসন্ন সংসদ নির্বাচনের দিনক্ষণ যত কাছে আসছে ততই তীব্র হচ্ছে আসন ভাগাভাগির বিতর্ক। আর এই টানাপোড়েনের কেন্দ্রে রয়েছে জামায়াতে ইসলামী, যারা বর্তমানে সংকটের মুখে দাঁড়িয়ে আছে। নতুন সমীকরণের দাবি হলো ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং এবি পার্টি, এই তিনটি দলকে শেষ মুহূর্তে জোটে যুক্ত করতে হবে। এই সংযোজনকে সফল করার জন্য একটি প্রাথমিক সিদ্ধান্ত ছিল যে এই তিন দলকে মোট 40টি আসন ছাড়া হবে। এই 40টি আসন ছাড়ার কৌশলগত কারণ হলো তা জোটের সরকারি 2/3 সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয়। কিন্তু প্রশ্ন হলো, এই গুরুত্বপূর্ণ 40টি আসনের বলি কে দেবে? এই উদ্বেগ নিয়ে জামায়াতের উত্তর ছিল আপেক্ষিকভাবে সাম্যবাদী। ভাই, সবাই মিলে ভাগ করে দেই, আমাদের ভাগে যা পড়েছিল সেখান থেকেই আমরা ভাগ করে দেই। এই কথাটি হয়তো একটি রাজনৈতিক দাবি-দাব্য হিসেবে শুরু হয়েছিল, কিন্তু তা আজ বাস্তবতার কঠিন জমিনে এক চরম উদ্বেগের কল্পনায় পরিণত হয়েছে। কারণ জামায়াতের প্রস্তাব ছিল একটি নির্দিষ্ট গাণিতিক বিন্যাস। এক জামায়াত নিজে তার ভাগ থেকে 16টি আসন স্যাক্রিফাইস করবে, দুই ইসলামী আন্দোলন বা চরমোনাই পীরের দল স্যাক্রিফাইস করবে 16টি, আর বাকি ছোট দলগুলো সম্মিলিতভাবে 8টি আসন ছাড়বে। কিন্তু জামায়াতের এই সাম্যবাদী প্রস্তাবনা মুহূর্তেই চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কঠোর আপত্তিতে ভেস্তে যায়। তাদের সম্মিলিত বার্তা ছিল স্পষ্ট এবং রূঢ়: অতীতেই এনেছেন আপনারা, বিল মেটাবেন আপনারা, আমাদের ভাগে হাত দেওয়া যাবে না। তাদের এই অনমনীয় মনোভাবের পর থেকেই শুরু হয়েছে জামায়াতের প্রস্তাবিত আসন ভাগাভাগির ছকটিতে ফাটল। ইসলামী আন্দোলনের নেতারা তীব্র ভাষায় বলছেন তারা এমনিতেই 700-র অধিক আসনে নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছিলেন, যেখান থেকে তাদের হাতে ছিল 72টি ভারী বল, অর্থাৎ গুরুত্বপূর্ণ ও জয়যোগ্য আসন। তাদের প্রশ্ন, যখন সাংগঠনিক কাঠামো নিয়ে জামায়াত দুর্বল ছিল তখন হাত পাখা মাঠকে শক্ত হাতে ধরে রেখেছিল, এখন সেই শক্তিকে খাটো করা হচ্ছে কেন? হাত পাখার দাবি এখানে কেবল আসন সংখ্যায় সীমাবদ্ধ নয়, এটি মর্যাদা এবং সাংগঠনিক স্বীকৃতির প্রশ্ন। তারা জামায়াতকে বলছে, জোটে আমাদের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকার করতে হবে। এই দাবির সূক্ষ্ম অর্থ হলো ইসলামী আন্দোলনের চেয়ে এনসিপিকে অন্তত একটি আসন হলেও বেশি দিতে হবে না। এই অবস্থান থেকেই চরমোনাইয়ের আত্মসম্মানে লাগছে। এই পরিস্থিতি জোটের ভেতরে এক গভীর মনোমালিন্যের সৃষ্টি করেছে। জামায়াত তার দীর্ঘদিনের মিত্র চরমোনাইকে দাবি মানিয়ে এনসিপিকে গুরুত্ব দিচ্ছে। জামায়াত যখন বলছে তারা তাদের ভাগ থেকে যা পড়েছে তা ফেরত দেবে, তার অর্থ হলো তারা কৌশলগত কারণে পুরনো মিত্রদের শক্তিশালী অবস্থান থেকে দূরে সরিয়ে তাদের বিদায় নিশ্চিত করছে। এটি কোনো সাধারণ রাজনৈতিক চাপ প্রয়োগ নয়, বরং এক প্রতীকী বার্তা যে পুরনো বন্ধুদের বলিদানের মাধ্যমে এই জোটের এই নতুন গড় তৈরি হতে পারে। এই পদক্ষেপ দেখায় যে জামায়াত কেবল পুরনো মিত্রদের দূরে সরাচ্ছে না, তারা কার্যত এক নতুন প্রতিপক্ষ দলকে তাদের মাথার উপর বসানোর ব্যবস্থা করছে। বিএনপির সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর এনসিপি জামায়াতের সঙ্গে যুক্ত হয়েছে এক কঠিন শর্ত নিয়ে। এনসিপির এক জ্যেষ্ঠ নেতা প্রকাশ্যেই বলেছেন, আমরা জামায়াতকে বলেছি জোটে আমাদের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকার করতে হবে। এই অবস্থান চরমোনাইয়ের কাছে অপমানজনক। অন্যদিকে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নেতা ফজলুল করিম সাহেবের যুক্তি হলো, এনসিপির সারা দেশে ভোট কত, তাদের সাংগঠনিক শক্তি কি? তার বিশ্লেষণে ফেসবুকের জনপ্রিয়তা আর ব্যালট বাক্সের জনপ্রিয়তা এক জিনিস নয়। যেই দলের ইউনিয়ন পর্যায়ে কমিটি নেই, যাদের প্রার্থীর সংকট, তারা কিভাবে চরমোনাইয়ের চেয়ে বেশি আসন দাবি করে? চরমোনাইয়ের যুক্তি হলো, মাঠের প্রকৃত শক্তিকে অগ্রাহ্য করে শুধুমাত্র ভার্চুয়াল জনপ্রিয়তার ভিত্তিতে আসন ভাগ করা হবে আত্মঘাতী। এই দ্বিমুখী চাপের মুখে জামায়াত নিজস্ব জরিপের ওপর নির্ভর করছে। জামায়াত মনে করছে গত জুলাই অভ্যুত্থান এর সেন্টিমেন্টের কারণে এনসিপির জনসমর্থন প্রায় 60%। তারা বিশ্বাস করে তরুণ ভোটার বা জেনজি প্রজন্মকে টানতে হলে এনসিপিকে জোটে দরকার। তাই সাংগঠনিক দুর্বলতা থাকার পরও জামায়াত এনসিপিকে ওভার ভ্যালু বা প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। ঠিক এই কৌশলগত অগ্রাধিকারই চরমোনাই পীরের দলের আত্মসম্মানে আঘাত হানছে। তারা মনে করছে এক অপেক্ষাকৃত দুর্বল দলকে তাদের মাথার উপর বসানো হচ্ছে। এনসিপিকে খুশি করতে গিয়ে জামায়াত তার সবচেয়ে শক্তিশালী পুরনো বন্ধুদের চটিয়েছে, যা জোটের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এই সংঘাতের
ঢেউ এসে পড়েছে ছোট মিত্রদের ওপরও। বাংলাদেশ খেলাফত মজলিস চেয়েছিল 22টি আসন, জামাত প্রথমে 18টিতে রাজি হয়েছিল, কিন্তু এনসিপিকে জায়গা দিতে গিয়ে জামাত এখন বলছে, ভাই আপনারা 13 থেকে 2টি কমিয়ে 11টি আসন নিন। বাংলাদেশ খেলাফতের নেতারা বলছেন এটা অসম্ভব। এনসিপিকে 30টি আসন দেবেন, এলডিপিকে 7টি দেবেন, আর আমাদের মতো পুরনো মিত্রদের 11টি। এটা হতেই পারে না। নিজামী ইসলামী পার্টি ও খেলাফত আন্দোলনের একই অভিযোগ, আমরা দুর্দিনে ছিলাম আর এখন এনসিপি বা এবি পার্টি শেষ সময়ে এসে ক্রিম খেয়ে যাবে, এটা মেনে নেওয়া যাবে না। পুরনো মিত্রদের এই ক্ষোভ তীব্র এবং এর ফলশ্রুতিতে জোটের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। জামায়াতের অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী 230টি আসনের মধ্যে 218টির সমাবেশ হয়েছে, কিন্তু বাকি 52টি আসনে এখনো মারামারি চলছে। এই 52 আসনের মধ্যে জামাত জরিপ করে প্রার্থী দিতে চায়, কিন্তু শরিকরা সেই জরিপ মানতে নারাজ, কারণ তারা জানে নিরপেক্ষ জরিপ করলে এনসিপি বা জামাতই এগিয়ে থাকবে এবং সাংগঠনিক দুর্বলতার কারণে ছোট দলগুলো বাদ পড়বে। ভেতরের তথ্য বলছে এনসিপি জোটে আসায় পুরনো মিত্রদের যেভাবে অবজ্ঞা করা হচ্ছে তা জোট ভাঙার একটি মূল কারণ হতে পারে। এক পর্যবেক্ষক ক্ষোভের সঙ্গে বলেন, কাগজে কলমে জোট হলেও মাঠের চিত্রটা ভয়াবহ। একে বলে ফ্রেন্ডলি ফায়ার বা নিজেদের মধ্যে গুলি বিনিময়। এই অভ্যন্তরীণ সংঘাতের চিত্র উঠে আসে নমিনেশন জমা দেওয়ার পরিসংখ্যানে। জামাত 270 আসনে নমিনেশন দিয়েছে আর ইসলামী আন্দোলন জমা দিয়েছে 268 আসনে, অর্থাৎ প্রায় প্রতিটি আসনেই জোটের দুই প্রধান শরিক মুখোমুখি। জামাত এনসিপি এবি পার্টি বা এলডিপিকে যেসব আসন ছেড়ে দিয়েছে সেখানেও ইসলামী আন্দোলনের প্রার্থী বহাল তবিয়তে আছে। হাত পাখার প্রার্থীরা প্রকাশ্যে বলছেন, কেন্দ্র যাই বলুক আমরা মাঠ ছাড়ব না। এই কঠোর মনোভাব পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। বর্তমানে জামাত এখনো পর্যন্ত হাত পাখাকে 31টি আসন ছাড়তে রাজি হয়েছে, কিন্তু হাত পাখা চায় 72টি আসন। ব্যবধান বিশাল, 41টি আসনের গ্যাপ। এই 41টি আসনের গ্যাপ পূরণ করা কি আগামী 15 দিনে সম্ভব হবে? পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে একটি নতুন আসনও একা ছাড়া জামাতের পক্ষে অসম্ভব। এর মানে হলো বল এখন চরমোনাইয়ের কোর্টে। তারা যদি তাদের দাবি থেকে বিন্দুমাত্র ছাড় না দেয় তবে জোটের ভবিষ্যৎ অন্ধকার। এই রাজনৈতিক টানাপোড়েনের চূড়ান্ত ফয়সালার দিন হতে চলেছে 22 জানুয়ারি, অর্থাৎ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সবাই প্রকাশ্যে বলছে আলোচনা চলছে, সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভেতরের খবর হলো বারুদ জমা হচ্ছে এবং বিস্ফোরণ যে কোনো সময় ঘটতে পারে। বিশ্লেষকরা বলছেন, জামাত যদি শেষ পর্যন্ত এনসিপিকে 30 আসন দিতে গিয়ে চরমোনাইকে হারায় তবে ভোটের মাঠে বড় বিপর্যয় ঘটতে পারে, কারণ এনসিপির ভোট ভার্চুয়াল বা সোশ্যাল মিডিয়াতে দৃশ্যমান, কিন্তু চরমোনাইয়ের ভোট ফিজিক্যাল বা মাঠের, যা ব্যালট বাক্সে সরাসরি প্রভাব ফেলে। আবার এনসিপিকে বাদ দিলে জুলাই স্পিরিট বা তরুণদের ভোট হারানোর ভয়। এই দ্বন্দ্বে জামাতকে এক কঠিন হিসাব মেলাতে হচ্ছে। এই সমস্ত অভ্যন্তরীণ কোন্দলের ফলস্বরূপ কিছু আসনে জোট হবে এবং কিছু আসনে উন্মুক্ত লড়াই হবে, আর সেটা হলে লাভবান হবে তাদের প্রতিপক্ষ বিএনপি, কারণ ভোট ভাগাভাগি হলে মাঝখান থেকে তৃতীয় পক্ষ অর্থাৎ বিএনপি জিতে যাবে। এই নাটকীয় রাজনীতির এক নতুন অস্থিতিশীল অধ্যায়ের ইঙ্গিত দেয় এই অভ্যন্তরীণ কোন্দল। আগামী 15 দিনে এই ক্ষোভ প্রশমিত হবে নাকি জোট ভেঙে যাবে, এই প্রশ্নই এখন গভীর অন্ধকারে ভেসে উঠেছে। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।